বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল আমিন শাহ, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের বিপণন বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের পরিবেশ, বিপণন পরিবেশ এবং পরিবেশের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো আলোচনার প্রথমেই আমাদের একটু পরিবেশ সম্পর্কে জানা প্রয়োজন। পরিবেশ আমরা এমনিতে জানি যে আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে আমরা পরিবেশ বলছি। তো পরিবেশ বলতে কোনো স্থান বা অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা, উপাদান বা শক্তিকে বোঝায়, যার মাধ্যমে মানুষ জীবন ধারণ করে এবং কোনো সংগঠন স্বীয় উদ্দেশ্য অর্জনে ব্যাপৃত থাকে। তাহলে পরিবেশ বলতে আমরা কী বলতেছি বা কী বুঝতেছি? যে পরিবেশ বলতে কোনো স্থান বা অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা, উপাদান বা শক্তিকে বোঝায়, যার মাধ্যমে মানুষ জীবন ধারণ করে এবং কোনো সংগঠন স্বীয় উদ্দেশ্য অর্জনে ব্যাপৃত থাকে। তো এই পারিপার্শ্বিক অবস্থা বা উপাদানসমূহের মধ্যে একদিকে যেমন রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড় পর্বত, জঙ্গল ইত্যাদি, তেমনি অন্যদিকে রয়েছে কিছু অপ্রাকৃতিক উপাদান, যেমন শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, আইন কানুন ইত্যাদি। তো ইত্যাদির সমন্বয়ে কিন্তু প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক এই উপাদানগুলোর সমন্বয়ে পরিবেশ গঠিত হয়ে থাকে। এরপরে আমরা সর্বশেষে পরিবেশ সম্পর্কে বলতে পারি যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে জীবন ধারণ করে, যে মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে জীবন ধারণ করে, দৃশ্যমান ও অদৃশ্যমান, দৃশ্যমান এবং অদৃশ্যমান যে সকল অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উপাদান তার জীবন ও জীবিকার উপর প্রভাব বিস্তার করে, সম্মিলিতভাবে তাকে পরিবেশ বলে। এই গেল পরিবেশ। এরপরে আমরা আমাদের পাঠ্যসূচি যেহেতু হচ্ছে বিপণন, তাহলে বিপণন পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করব। বিপণন পরিবেশ আমরা কাকে বলবো? তো আগে আমরা জেনেছি যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। তো বিপণন যদি একটি প্রক্রিয়াভিত্তিক কাজ, তাহলে বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো কি করে? ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। বিপণন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তো ব্যবসায়িক কাজ হিসাবে বিপণন নানান বিষয় দ্বারা প্রভাবিত হয়। বিপণন যেহেতু একটু ব্যবসায়িক কাজ, এই জন্য বিপণন নানা বিষয়ের দ্বারা প্রভাব বিস্তার করে। যেমন সমতল অঞ্চলে যে ধরনের পরিবহনের প্রয়োজন হয়, পাহাড়ি বা নদ নদী এলাকায় সে ধরনের যানবাহন ব্যবহার করা সম্ভব নয়। আবার বিজ্ঞাপনের যে মাধ্যম ব্যবহার করে শিক্ষিত জনগোষ্ঠীর নিকট পণ্য বা সেবার প্রচার করা যায়, অশিক্ষিত জনগোষ্ঠীর নিকট সে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার বা সেবা সম্পর্কে বা পণ্য সম্পর্কে প্রচার করা সম্ভব নয়। তো অনুরূপভাবে একটি বিশেষ ধর্মের অনুসারীদের নিকট নির্দিষ্ট পণ্যের কদর থাকলেও অন্য ধর্মের লোকেরা সে পণ্য নাও কিনতে পারে। তো এই বিষয়গুলো বিপণন কাজকে প্রভাবিত করে। যে এ ধরনের যে বিষয়গুলো বিপণন কার্যের
উপর প্রভাব বিস্তার করে তাই হলো বিপণন পরিবেশ। তো এই গেল বিপণন পরিবেশ। এখন আমরা আসব বিপণন পরিবেশের প্রকারভেদে। বিপণন পরিবেশের প্রকারভেদ। বিপণন পরিবেশ, বিপণন পরিবেশের প্রকারভেদ। তো এই বিপণন পরিবেশকে প্রথমত ভাগ করা হয়েছে দুই ভাগে। বিপণন পরিবেশকে প্রথমে ভাগ করা হয়েছে দুই ভাগে। দুই প্রকার বিপণন পরিবেশ প্রকারভেদ, দুই প্রকার। হ্যাঁ, দুই প্রকার বিপণন পরিবেশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বেষ্টিক পরিবেশ, আমরা বলতে পারি বেষ্টিক পরিবেশ। বেষ্টিক পরিবেশ বলতে পারি সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশ। তাহলে বিপণন পরিবেশ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বেষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। এখন বেষ্টিক পরিবেশ আমরা কাকে বলবো? তো বেষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো। এই মাইক্রো হচ্ছে বেষ্টিক। তো ইংরেজি মাইক্রো শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে বেষ্টিক, আর এটি হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে। এই মাইক্রো শব্দটি প্রাচীন গ্রিক শব্দ মিক্রো থেকে এসেছে। আর বেষ্টিক মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তো বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য উপাদান, এটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। বেষ্টিক পরিবেশটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। তো বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি ও উপাদানগুলো নিয়ে বেষ্টিক পরিবেশ গঠিত হয়। তাইলে নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি এবং উপাদান নিয়ে এই বেষ্টিক পরিবেশ গঠিত হয়। অর্থাৎ যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি, উপাদান বিপণন কার্যাবলীকে বা কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, তার সম্মিলিত প্রভাবকে বলা হচ্ছে বিপণন পরিবেশ। তবে পরিবেশের পক্ষ, শক্তি, পারিপার্শ্বিক উপাদানগুলো প্রত্যক্ষভাবে বিপণন কার্যাবলীর উপর প্রভাব সৃষ্টি করে। তবে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিপণনকারী এগুলো কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। এই গেল বেষ্টিক পরিবেশ। এবং এই বেষ্টিক পরিবেশের কিছু উপাদান আছে। সেই উপাদানগুলো হচ্ছে, এক নম্বর বেষ্টিক পরিবেশের উপাদান কোম্পানি, 2 সরবরাহকারী, 3 নম্বর মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, ক্রেতা 5 প্রতিযোগী এবং
হচ্ছে জনগোষ্ঠী 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 তো এগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান। এরপরে সামষ্টিক পরিবেশের কিছু উপাদান আছে। এই উপাদানগুলো হচ্ছে জনসংখ্যাগত উপাদানগুলো লেখার আগে একটু সামষ্টিক পরিবেশ সম্পর্কে আলোচনা করতে হবে যে সামষ্টিক পরিবেশ কাকে বলে। তো সামষ্টিক শব্দের অর্থ হলো ম্যাক্রো। সামষ্টিক শব্দের অর্থ হলো ম্যাক্রো ম্যাক্রো ম্যাক্রো। এই শব্দটি প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। আর এই ম্যাক্রোস শব্দের অর্থ হলো বড়। আমরা মাইক্রো পেলাম ক্ষুদ্র, আর ম্যাক্রোস হচ্ছে বড়। তো সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো, যা গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। আর ম্যাক্রোর শব্দের অর্থ হচ্ছে বড়। তো বৃহত্তর সামষ্টিক পরিবেশের মধ্যে কোম্পানি এবং পরিবেশের অন্যান্য উপাদানগুলো কাজ করে। বৃহত্তর সামষ্টিক পরিবেশের মধ্যে এবং কোম্পানির উপাদানগুলো কাজ করে। যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বা পক্ষ বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সম্মিলিত প্রভাবকে সামষ্টিক পরিবেশ বলে। আর সামষ্টিক পরিবেশের উপাদানগুলো বাহ্যিক, বহুমুখী, গতিশীল ও অনিয়ন্ত্রণযোগ্য। তো এগুলো সামগ্রিক বিপণন পদ্ধতির একটা অংশ। তো এ সকল উপাদান পণ্যের বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে। আর বিপণনকারীর পক্ষে প্রভাবগুলো নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব নয়। অর্থাৎ সামষ্টিক পরিবেশের উপাদানগুলো বিপণনকারীর পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে জনসংখ্যাগত এরপরে আসছে প্রাকৃতিক, তারপরে অর্থনৈতিক, প্রযুক্তিগত, তারপরে রাজনৈতিক, এবং সাংস্কৃতিক। এগুলো হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান। আর এই পরিবেশের উপাদানগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। এখন আমরা ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো একটু আলোচনা করি। প্রথমে আসবো আমরা কোম্পানিতে। তো কোম্পানিতে কি? কোম্পানি হলো কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত আইনসম্মত ব্যবসায় একটা প্রতিষ্ঠান। কোম্পানি হচ্ছে কতিপয় ব্যক্তির সমন্বয়ে আইনসম্মত একটি প্রতিষ্ঠান। একটি কোম্পানিতে বিভিন্ন বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, উপবিভাগ, অর্থ বিভাগ, গবেষণা বিভাগ, উন্নয়ন বিভাগ ইত্যাদি। তো এ সকল বিভাগের সমন্বয়ে কিন্তু বিপণন কার্য সম্পাদিত হয়ে থাকে।
এ গেল কোম্পানি। এরপরে আসতেছে সরবরাহকারী। এখন সরবরাহকারী আমরা কাকে বলবো? যে কোম্পানির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন। কোম্পানির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের উপাদানের প্রয়োজন হয়। আর যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ সকল উপকরণ সরবরাহ করে তাদেরকে বলা হচ্ছে সরবরাহকারী। এই গেল সরবরাহকারী। এরপর আসতেছে মধ্যস্থ ব্যবসায়ী। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য চূড়ান্ত ভোগকারীদের নিকট পৌঁছে দেয় তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলা হচ্ছে। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য চূড়ান্ত ভোগকারীর নিকট পৌঁছে দেয় তাদেরকে বলা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী, যেমন খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, প্রতিনিধি ইত্যাদি। এই মধ্যস্থই ব্যবসায়ের মাধ্যমেই কিন্তু ক্রেতারা পণ্য বা সেবা পেয়ে থাকে। এরপরে আসতেছে ক্রেতা। ক্রেতা তাহলে আমরা ক্রেতা কাকে বলবো? ক্রেতা হচ্ছে কোম্পানির পণ্য ক্রয়কারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। বিপণনে বিভিন্ন ধরনের ক্রেতা লক্ষ্য করা যায়, অর্থাৎ বাজারজাতকরণে বিভিন্ন ধরনের ক্রেতা লক্ষ্য করা যায়। প্রত্যেক ক্রেতার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তাদের ক্রয়ের ধরন আলাদা। কোনো ক্রেতাদের ক্রয় আচরণের উপর কোম্পানির বিপণন কার্যক্রমের পরিবেশ নির্ভর করে। এরপরে আসতেছে প্রতিযোগিতা। প্রতিযোগী। তো প্রতিযোগী হচ্ছে ব্যবসায়ের প্রতিপক্ষ। প্রতিযোগী হচ্ছে ব্যবসায়ের প্রতিপক্ষ, যারা সাধারণত সমজাত জাতীয় পণ্য বা সেবার অফার দেয় তারাই হচ্ছে প্রতিযোগী। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমে অন্য যে সকল প্রতিষ্ঠানের সমজাতীয় পণ্য বা সেবার অফারের মাধ্যমে প্রভাব সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে প্রতিযোগী। তো প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো সমজাতীয় ক্রেতাদের কাছে পণ্য বিক্রয়ের চেষ্টা করে। তো কোম্পানিকে বিভিন্ন ধরনের প্রতিযোগীকে মোকাবেলা করতে হয় এবং প্রতিযোগীর সংখ্যা, ধরন এবং কার্যক্রমের উপর কোম্পানির বিপণন কার্যক্রম প্রভাবিত হয় বা প্রভাব বিস্তার করে। এরপর আসতেছে জনগোষ্ঠী। জনগোষ্ঠীটা কি? জনগোষ্ঠী বলতে কোম্পানির কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তারকারী জনগণকে বোঝায়। কোম্পানির কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তারকারী জনগণকেই জনগোষ্ঠী বোঝানো হয়েছে। আর্থিক জনগোষ্ঠী, গণমাধ্যম জনগোষ্ঠী, সরকারি জনগোষ্ঠী, নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী ইত্যাদি। তো এইগুলো ব্যষ্টিক পরিবেশের উপাদান। এখন আমরা আসি সামষ্টিক পরিবেশের উপাদান, অর্থাৎ অনিয়ন্ত্রণযোগ্য পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলোই। তো পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলো হচ্ছে প্রথমে জনমিতি বা জনসংখ্যাগত উপাদান। এখন জনসংখ্যাগত উপাদান আমরা কাকে বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে জনমিতি পরিবেশ হলো বিপণনকারীর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয়, কারণ জনগণকে সম্পৃক্ত করে বিপণনের সমগ্র কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। জনগণকে কেন্দ্র করেই বা সম্পৃক্ত করেই বিপণনের সমগ্র কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তাছাড়া জনগণই পণ্য বা সেবা বাজারের মূল উদ্দেশ্য। জনগণ ছাড়া বাজার চলবে না, বাজার অচল। এই জন্যই বলা হয়েছে যে জনগণই পণ্য বা সেবা বাজারের মূল উপাদান। তো পরিবেশের অন্যতম উপাদান হিসেবে জনসংখ্যা বিপণনের উপর প্রভাব বিস্তার করে। এই গেল জনসংখ্যাগত উপাদান। এরপর হচ্ছে প্রাকৃতিক উপাদান, পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য প্রাকৃতিক উপাদান। কোনো দেশের জলবায়ু, আবহাওয়া,
প্রাকৃতিক সম্পদ, নদী, ভূখণ্ড ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এরপরে আসছে অর্থনৈতিক পরিবেশ। কোনো দেশের অর্থনীতির উপর সে দেশের বা সে সকল বাহ্যিক উপাদান ভোক্তাদের ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধরনের উপর প্রভাব বিস্তার করে, সেগুলোর সমষ্টিকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থাৎ ভোক্তার ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধরন এর উপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো নিয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। এরপরে আসছে প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদূর সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলে যে পরিবেশের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক পরিবেশ। দেশের সরকার, রাজনৈতিক দল, তাদের মনোভাব, কর্মসূচি, দেশের রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয় সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এরপরে সর্বশেষে আসতেছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে ওই সকল প্রতিষ্ঠান ও শক্তির সমন্বয়ে গঠিত অবস্থা যা দ্বারা জনসাধারণ সমাজের মৌলিক মূল্যবোধ, রীতিনীতি, আইনকানুন ইত্যাদির অনুসরণ ও অভ্যাস আয়ত্ত করে। সমাজের মৌলিক মূল্যবোধ, প্রত্যক্ষ অগ্রাধিকার ও আচরণের ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদান এবং অন্যান্য শক্তিগুলোর মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা যে আলোচনা করলাম পরিবেশ, বিপণন পরিবেশ এবং বিপণনের পরিবেশের প্রকারভেদ। তো তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। বিশেষ করে এই যে বিপণন পরিবেশের উপাদান হচ্ছে, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। এই দুটার উপাদানগুলো খুব ভালো করে পড়বে। এগুলো সৃজনশীল এবং বহু নির্বাচনী সব ধরনের প্রশ্নেই এগুলো প্রশ্ন হয়ে চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।